যে এই ত্রিবেণী ঘাটে স্নান করলে মানে বহু জন্মের পাপক ক্ষয় হয়। এটা হচ্ছে মুক্তবেণী, এখানে গঙ্গা যমুনা সরস্বতী এখানে মুক্ত হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পার্বণ সমস্তটা দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি আর বাংলায় এই ত্রিবেণীতে, সেখানে কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে মাঘী সংক্রান্তিতে অনুকুম্ভ মেলা। এখানেও কিন্তু তোমরা গঙ্গা সরস্বতী কিন্তু মিশেছে, তার সাথে কিন্তু যমুনা বিলুপ্তপ্রায় অবস্থায় মিশে থাকে, এটা কিন্তু ধারণা করা হয়ে থাকে এখানে। ওইটাকে কিন্তু প্রয়াগরাজে বলে যুক্তবেণী, আর এখানে কিন্তু বলা হয়ে থাকে মুক্তবেণী। তো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, কীভাবে আপনারা এখানে আসবেন, কবে শাহী স্নান রয়েছে, কী কী ব্যবস্থাপনা এখানে গ্রহণ করা রয়েছে প্রশাসনের হিসেবে, সমস্ত তোমাদের সাথে ঘুরে শেয়ার করব। তো তাই চলো ভিডিওটা দেখতে থাকো। তোমরা এই কুম্ভ মেলায় কীভাবে আসবে সেটা আগে তোমাদের জানিয়ে রাখি। তোমরা কিন্তু চাইলে শিয়ালদা কাটোয়া লোকাল আছে, সেটা ধরে আসতে পারো। তাছাড়া হাওড়া কাটোয়া লোকাল আছে, ব্যান্ডেল কাটোয়া লোকাল আছে, সেই কাটোয়া লোকাল ধরে কিন্তু তোমরা চলে আসতে পারো ত্রিবেণী স্টেশনে। বা ত্রিবেণী স্টেশন থেকে কিন্তু বেরোলেই তোমরা অটো পেয়ে যাবে, যেটা কিন্তু তোমাদের নিয়ে যাবে কুম্ভ মেলা যেখানে হচ্ছে এবছর, সেই কুম্ভ মেলার জায়গায়। তো তোমরা চাইলে হেঁটেও যেতে পারো, তোমরা চাইলে অটো টোটো ব্যবস্থা রয়েছে, সেই অটো টোটো করেও তোমরা কিন্তু সেই কুম্ভ মেলায় চলে যেতে পারো। আর যাদের যাদের এই রুটটা একটু সমস্যা হচ্ছে, তারা কিন্তু অবশ্যই কল্যাণী যেতে পারো। কল্যাণী তো তোমরা জানো শিয়ালদা রুটে পড়বে, কল্যাণী নেমে ওখান দিয়ে কিন্তু তোমরা টোটো অটো করে চলে আসতে পারো কল্যাণী মাঝের চর ফেরিঘাট যেটা আছে, সেই ফেরিঘাট থেকে কিন্তু জাস্ট ফেরি পাল্টালেই কিন্তু তোমরা উল্টো দিকে পড়বে ত্রিবেণী ঘাট, সেখানেও তোমরা এসে স্নান করতে পারো। তাছাড়া তো কল্যাণী মাঝের চরেও কিন্তু কুম্ভ মেলা হচ্ছে, বাট সেখানে কিন্তু খুব একটা বড় করে হচ্ছে না। এখানে মানে ত্রিবেণী ঘাটে কিন্তু মেনলি বড় করে কুম্ভ মেলাটা আয়োজন করা হয়েছে। কিন্তু এই ত্রিবেণী স্টেশনে নেমে 1 নম্বরে কিন্তু দিয়ে বেরিয়ে আসলে তোমরা কিন্তু এরকম অটো টোটো পেয়ে যাবে। তাছাড়াও তোমরা 1 কিলোমিটার একটু ওপরে রয়েছে হাঁটা পথ, তো হেঁটেও তোমরা কিন্তু চলে যেতে পারো। আমরা হেঁটেই যাচ্ছি, চলো এগিয়ে যায় কুম্ভ মেলার দিকে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ত্রিবেণী কুম্ভ মেলার দিকে। এরকম কিন্তু তোমরা রাস্তা পড়বে, দেখতে পাচ্ছ লেখা রয়েছে ত্রিবেণী কুম্ভ মেলা 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। আর এই ব্যানারটা কিন্তু পেরোলেই দেখতে পাচ্ছ এই যে একটা কিন্তু পুল রয়েছে, সামনে একটা এই যে নদী রয়েছে, সেই নদীটা কিন্তু মেনলি সরস্বতী নদী। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু সরস্বতী নদী, যেটা কিন্তু এখন কিন্তু খালের ওপর আকারে কিন্তু পরিণত হয়েছে। এই নদী কিন্তু গঙ্গায় মিশবে, আর সেখানেই কিন্তু সঙ্গমে কিন্তু আমাদের যে পুণ্য স্নান এই ত্রিবেণী সেটা হবে, দেখতে পাচ্ছ। চলো আমরা কিছুটা আর এগিয়ে গেলেই কিন্তু ত্রিবেণী যে বালির ঘাট, যেখানে কিন্তু মেন কুম্ভ মেলাটা আয়োজন করা হচ্ছে, সেখানেই আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু ধীরে ধীরে এগিয়ে এসছি এবার কিন্তু মূল ঘাটের দিকে, মানে ত্রিবেণী বালির যে ঘাট সেই ঘাটের দিকে। এটা কিন্তু মূল ঘাট, যেখানে কিন্তু স্নান করা হবে। আর এদিকেও কিন্তু আরেকটা ঘাট রয়েছে সপ্তঋষি ঘাট, তো সেদিকেও দেখতে পাচ্ছি এখানে একটা আশ্রমও রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে চলো মেন যে ঘাট সেখানে কিন্তু আমরা এগিয়ে যাই ধীরে ধীরে। লেখাই আছে দেখতে পাচ্ছ বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব, যেটা কিন্তু প্রতি বছরই মাঘী সংক্রান্তির দিন কিন্তু এটা অনুষ্ঠিত হয়ে থাকে। তাছাড়াও দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বিশাল বড় কিন্তু ব্যানার রয়েছে, দেখতে পাচ্ছ বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব 11, 12, 13 ফেব্রুয়ারি কিন্তু এখানে। আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে দোকানপাট বসা সেটা কিন্তু শুরু হয়ে গেছে, যেহেতু কাল থেকে কিন্তু রয়েছে এখানকার স্নান যাত্রা মহোৎসব শুরু হচ্ছে। এখানে যেমন দেখতে পাচ্ছি পট পাওয়া যাচ্ছে, তাছাড়া যেহেতু সামনে গঙ্গা পুজোর জন্য কিন্তু ডালাও পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি। কত করে ডালা কাকি? আজকে পর্যন্ত 10 টাকা আছে, কাল থেকে বেড়ে যাবে। আচ্ছা, কালকে যেহেতু স্নান শুরু হচ্ছে তাই জন্য কাল থেকে কিন্তু দাম একটু বেড়ে যাবে। দেখতে পাচ্ছ ওখানে ডালা কিন্তু সাজানো রয়েছে, তাছাড়াও কিন্তু এখানে তোমরা পট পেয়ে যাবে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ এখানেই কিন্তু সামনেই কিন্তু আমাদের মা পবিত্র গঙ্গা মাতা রয়েছেন। আর ঠিক ঘাটের ঠিক সামনেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু গঙ্গা মাতারও কিন্তু একটি সুন্দর অপূর্ব সুন্দর একটি মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ। এই মূর্তি কিন্তু ঘিরেই কিন্তু পুজোও হবে কালকে সকাল। দেখো এই যে গঙ্গা মাতা, আর ঠিক এই ঘাটের কিন্তু পাশেই কিন্তু রয়েছে একটি চেঞ্জিং রুম, মহিলাদের জন্য কিন্তু চেঞ্জিং রুমও রয়েছে, তাই জন্য কিন্তু যারা মহিলাদের জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। চলো ধীরে ধীরে ঘাটের দিকে আরও একটু এগিয়ে যাই। এই সপ্তঋষি ঘাট, যেখানে কিন্তু 12 তারিখ যেখানে যখন শাহী স্নান রয়েছে, সেই শাহী স্নানে সকাল 11টা নাগাদ কিন্তু সকল সাধু সন্তরা কিন্তু এই ঘাটে প্রথমে স্নান করবেন। তারপরে কিন্তু সকল মানুষদের মানে সাধারণ ভক্তদের জন্য কিন্তু স্নান করে দেওয়ার জন্য খুলে দেওয়া হবে। তাছাড়া এমনি সকাল থেকে বাকি যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটে কিন্তু সকল মানুষরা স্নান করতেই পারবেন।
কিন্তু সকাল 11টা নাগাদ কিন্তু মেন সাধু সন্তরা আগে এসে এই ঘাটে স্নান করবেন, তারপরেই কিন্তু পুরো সমস্ত সাধারণ ভক্তরা কিন্তু এই ঘাটে এসে স্নান করতে পারবেন। দেখতে পাচ্ছ, যদি খেয়াল করে দেখো এখানে কিন্তু অলরেডি একটা ব্যারিকেড কিন্তু দেয়া হয়েছে, যারা কিন্তু প্রয়াগরাজ বা সমস্ত জায়গায় গেছো, যেহেতু অসংখ্য ভক্তের ভিড় হয়ে থাকে, তো সেই জন্য কিন্তু একটা ব্যারিকেড দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে, যেহেতু মানে এই ব্যারিকেডের ওই পারে কিন্তু যাওয়া হবে না পুজোর সময়, মানে যখন কিন্তু স্নানটা মেল চলবে। আর ওই পারে দেখতে পাচ্ছ, ওই পার কিন্তু রয়েছে কল্যাণী মাঝের চর। কল্যাণী মাঝের চরও কিন্তু ছোটোর ওপর কুম্ভমেলা আয়োজন করা রয়েছে, ওখানেও তোমরা চাইলে স্নান করতে পারো, তা তোমরা চাইলে এখানেও স্নান করতে পারো। এখানে আসলে তোমাদের বেনিফিট কী রয়েছে, এখানে কিন্তু তোমরা এখানে কুম্ভ মেলা হবে, নাগা সাধুরা দর্শন করতে পারবে, তাছাড়াও কিন্তু যজ্ঞ, বিশ্বশান্তি যজ্ঞ সমস্ত কিন্তু হবে। তোমাদের দেখাবো ওইদিকে কিন্তু রয়েছে সরস্বতী নদী মিশছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তাই শুধু সাথে থাকো। তখন এই যে এটা কিন্তু মেন যে ঘাট, সেটা তোমাদের দর্শন করালাম, এখানে কিন্তু স্নান হবে। আর তার ঠিক পাশে দেখতে পাচ্ছ আরেকটা এই যেরকম বোর্ড রয়েছে, তার ঠিক পাশে এই যে এই পাশ দিয়ে গেলে এই যে সামনেই কিন্তু একদম রয়েছে, দেখতে পাচ্ছ এই যে ত্রিবেণী সপ্তঋষি ঘাট আশ্রম, জেলা হুগলি, শ্রী শ্রী অভয়ানন্দ গিরি পরমহংসদেবের আশ্রম। যে এখানেই কিন্তু 7 জন ঋষি এসে কিন্তু তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন, তাই জন্য কিন্তু এই ঘাটের নাম হয় সপ্তঋষি ঘাট। দেখতে পাচ্ছি কাল থেকে যেহেতু এখানে স্নানের উৎসব শুরু হচ্ছে, কালকে আগেই কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য পুণ্যার্থী কিন্তু চলে এসছে। আপনারা কোথা দিয়ে এসছেন? আমরা এই ত্রিবেণী থেকেই এসেছি, আমাদের ত্রিবেণী বাসুদেবপুর। আচ্ছা, আর এখানে কি একটু মহত্ব যে রয়েছে, কেননা অনেকে তো শুনেছি প্রয়াগরাজে ত্রিবেণী যে একটা আলাদা মহত্ব, তো এই ত্রিবেণীর মহত্বটা তোমরা তো বাসিন্দা, তোমাদের মুখ থেকে একটু শুনতে চাই। এলাহাবাদ প্রয়াগটা যেটা, ওটা হচ্ছে যুক্ত বেনী, আর এটা হচ্ছে মুক্ত বেনী। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী এখানে মুক্ত হয়েছে, যার জন্য এটার নামও ত্রিবেণী। ত্রিবেণী অর্থাৎ কথা হচ্ছে 3টে নদীর সঙ্গমস্থল বা মিলনস্থল, হ্যাঁ, বা মুক্ত স্থল, এই জন্যই বলা হয় ত্রিবেণী নাম। এটা হচ্ছে মুক্ত স্থল, গঙ্গা, যমুনা, সরস্বতীর এটা একটা মুক্ত স্থল, যার জন্য এর নাম হচ্ছে ত্রিবেণী ধাম। এটাও একটা ধাম। আচ্ছা, মানে যারা যারা ওখানে স্নান করেছে বা করতে পারেন, তারা এখানে আসলে স্নান করলেও পুণ্য হবে, একই পুণ্য অর্জন করবে। আচ্ছা, হ্যাঁ, এই মাঘী সংক্রান্তির দিন তাহলে এই স্নানটা হয়ে থাকে, তাই তো? হ্যাঁ, বাহ। আমাদের কথা জানিয়ে রাখি, প্রতিদিন কিন্তু দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে। এখন কিন্তু আমরা চলে এসেছি শ্রী শ্রী অভয়ানন্দ গিরি পরমহংসদেবের যে সমাধি মন্দির, ঠিক তার সামনে। চলো তোমাদের তার দর্শন করিয়ে আসি। চত্বরটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, একটা কিন্তু শান্তি, সেই শান্তি কিন্তু বিরাজিত রয়েছে এই মন্দির চত্বর জুড়ে। তোমাদের দেখিয়ে এলাম কিন্তু আশ্রমের যে হেড তার মন্দির, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরেকটি কিন্তু মন্দির রয়েছে, এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছেন, আর এখানে কিন্তু রয়েছেন শিব ঠাকুর। চলো দুটো মন্দিরে তোমাদের সাথে একটু শেয়ার করে আসি। তো এই মন্দিরে কিন্তু দেখতে পাচ্ছে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর সাথে কিন্তু রয়েছেন মা কালী। এই মন্দিরে আসে যে সপ্তঋষি যে নামকরণে যে ঘাটটার নাম হয়েছে, দেখতে পাচ্ছে সপ্তঋষি, সেই সপ্তঋষি যে নাম সেইগুলো দেখতে পাচ্ছে রয়েছে এখানে। বশিষ্ঠ ঋষি, বিশ্বামিত্র ঋষি, কশ্যপ ঋষি, অত্রি ঋষি, যমদগ্নি ঋষি, গৌতম ঋষি আর ভরদ্বাজ ঋষি। তো এই 7 জন ঋষির সমন্বয়ে কিন্তু এই ঘাটের নাম রয়েছে সপ্তঋষি ঘাট। ঠিক তার উল্টো দিকে কিন্তু রয়েছেন একটি অপূর্ব সুন্দর শিব মন্দির, দেখতে পাচ্ছ। দেখো তোমরা তো এই দুটো ঘাট দর্শন করলে, মানে এইদিকে আশ্রম, এইদিকে ঘাটে স্নান করার পর ঠিক সামনে উল্টো দিকে দেখতে পাচ্ছি এটা কিন্তু মাঠ রয়েছে, বিশাল বড় একটি কিন্তু মাঠ রয়েছে। এই মাঠেই কিন্তু সমস্ত আয়োজন করা হচ্ছে, মানে যত যজ্ঞ অনুষ্ঠান রয়েছে, শান্তি সস্তায়ন যজ্ঞ রয়েছে সমস্ত, তারপর বিশ্বশান্তি যজ্ঞও কিন্তু এখানে, সমস্ত সেই যজ্ঞ পাঠ, পূজা পাঠ সমস্ত কিন্তু এখানেই কিন্তু আয়োজন করা হবে। এখানে কিন্তু তোমরা নাগা সাধুদের দর্শন পাবে না, এখানে আসলে এমনি যজ্ঞর যে বিষয়বস্তুগুলো, তাছাড়া গীতা পাঠ সমস্ত রকম কিন্তু যে ধার্মিক যে কাজগুলো, সেগুলো কিন্তু এই মাঠে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। ঋষি ঘাট থেকে প্রায় কিন্তু 5-7 মিনিট কিন্তু হেঁটে লক গেট যেটা রয়েছে, তোমরা যে কাউকে বললেও দেখিয়ে দেবে লক গেট, সেই লক গেট 5 মিনিট হেঁটে কিন্তু চলে এলাম এই জায়গাটায়, যেখানে কিন্তু সাধু সন্তরা বসেছে। এটি কিন্তু দেখতে পাচ্ছ পুরো এখানে কিন্তু টেন্ট মতো খাটানো রয়েছে, এখানে কিন্তু তারা সাধুদের তোমরা আসলে দর্শন করতে পারবে। চলো, আর অলরেডি দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো জায়গাটা জুড়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, নানা রকম যজ্ঞকুণ্ড সাজানো রয়েছে। এখানে দেখতে পাবে তোমার সাধু বাবারা কিন্তু অলরেডি আসা শুরু করে দিয়েছে।
কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু যে হোম যজ্ঞ করার জন্য দেখতে পাচ্ছি যে যে কুণ্ডগুলো, সেই কুণ্ডগুলো কিন্তু এখানে পরপর করে সাজানো রয়েছে। এখানে কিন্তু ধীরে ধীরে সাধু বাবারা কিন্তু আসছে। আর ওই দিকেও দেখতে পাচ্ছি দেখো অনেক কিন্তু সাধু বাবা এসেছেন, আর এই দিকেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো রয়েছে। পুরো জায়গা জুড়ে কিন্তু অনেকটা, এই যে পুরো জায়গাটা জুড়ে অনেক কিন্তু সাধু বাবারা আসবে, তোমরা চাইলে এসে দর্শন করতে পারবে, তাদের আশীর্বাদও নিতে পারবে। না আমরা কিন্তু সপ্তঋষি ঘাট থেকে কিন্তু কিছুটা এগিয়ে আসলাম ত্রিবেণী যে ঘাট বা শ্মশান ঘাট যেটা বলতে পারো, সেই দিকে তোমরা যে কাউকে বললে দেখিয়ে দেবো। ওখান দিয়ে কিন্তু কিছুটা এগোলেই তোমার এরকম একটা সরু গলি পড়ছে। এই গলি দিয়ে এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাব, যেখানে সরস্বতী আর গঙ্গা মায়ের মিলন বা সঙ্গম হয়েছে সেখানে। তো এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি সঙ্গমে। না, এটা কিন্তু সেই ত্রিবেণী প্রয়াগরাজের সঙ্গম না, এটা কিন্তু ত্রিবেণীতে সরস্বতী দেখতে পাচ্ছ, ওই যে সরস্বতী এসছে নদী, সেই নদী কিন্তু এই যে গঙ্গায় কিন্তু মিশেছে দেখতে পাচ্ছ। ওই দিক থেকে গঙ্গা আসছে, গঙ্গার ঠিক ওই দিক দিয়ে এসে ওই দিকে বঙ্গোপসাগরের দিকে যে কিন্তু প্রবাহিত হচ্ছে, সেখানে কিন্তু এই সরস্বতী নদী এসে কিন্তু মিশছে। আর মিশে ওই দিকে দেখতে পাচ্ছ ওই ঘাটে কিন্তু সপ্তঋষি ঘাট, ওখানে কিন্তু সকল মানুষরা স্নান করবেন। মানে এই সঙ্গম হওয়ার পর সেই ওখানে কিন্তু সঙ্গমে স্নান করবেন সকল মানুষরা। 12 তারিখ শাহী স্নানের ডেট রয়েছে, সেই শাহী স্নানের দিন কিন্তু সেখানে স্নান করা হবে। আর বলা হয়ে থাকে কিন্তু যেটা যে এটা কিন্তু মুক্ত বেনি, এখানে কিন্তু গঙ্গা সরস্বতী যমুনা কিন্তু এখানে তোমরা মুক্ত অবস্থায় দেখতে পাবে। যেমন কিন্তু আমরা এই প্রয়াগরাজে দেখে থাকি গঙ্গার সাথে কিন্তু যমুনা মিশছে, সরস্বতী কিন্তু সেখানে বিলুপ্ত প্রায় অবস্থায় থাকে। কিন্তু তোমরা এখানে আসলে দেখতে পাবে গঙ্গা আর সরস্বতী কিন্তু মিলন হচ্ছে, বাট এখানে যমুনা কিন্তু বিলুপ্ত প্রায় অবস্থায় থাকে। আর এই সঙ্গমেই কিন্তু সকল মানুষরা মাঘী সংক্রান্তির দিন এসে প্রতি বছর স্নান করে আর পুণ্য লাভ করেন। আর প্রতি বছর এখানে কিন্তু কুম্ভ মেলা অর্থাৎ অনুকুম্ভ মেলা কিন্তু এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। তো মা সরস্বতী যেখানে সঙ্গম হলো সেটা দর্শন করার পর ঠিক তার কিন্তু 2 মিনিট এগিয়ে আসলে ত্রিবেণী ঘাট দেখতে পাবে। আর ত্রিবেণী ঘাটের ঠিক দেখতে পাচ্ছি ঘাটের একদম সাইডেই খুব সুন্দর কিন্তু মন্দির রয়েছে, জগন্নাথ মন্দির। এখানে যেমন দেখতে পাচ্ছি দেখো বজরংবলী, শিব ঠাকুর, মা গঙ্গাও রয়েছে দেখতে পাচ্ছ। তার উপর কিন্তু রয়েছে এদিকে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধাকৃষ্ণ দেখো রয়েছে। আর সামনে কিন্তু মা গঙ্গা রয়েছে, এদিকেও কিছু মন্দির রয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। তোমরা কিন্তু চাইলে এখানে এসেও স্নান করতে পারো। দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা হরিহর মন্দির রয়েছে। দেখো একই দেহে শিব আর মহাবিষ্ণু, সেই হরিহর রূপটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেখো ফুটিয়ে তোলা রয়েছে দেখতে পাচ্ছ। সেইটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে কত সুন্দর দেখো রাধাকৃষ্ণ, জগন্নাথ রয়েছেন। এখানে দেখো কোষ্ঠী পাথরের দেখো তৈরি করা দেখতে পাচ্ছি বিষ্ণুদেব, আর এদিকে রয়েছেন গণপতি বাপ্পা। বেশ কিন্তু একটি বেশ বড় ঘাট, সকলেও কিন্তু রয়েছেন। তাছাড়া চেঞ্জ করার জন্য কিন্তু বাথরুমও রয়েছে। তোমরা চাইলে এখানেও কিন্তু চাইলে অবশ্যই স্নান করতে পারো এসে। দেখতে পাচ্ছ বিশাল বড় ঘাট, অনেকে এসে স্নানও করছে। যাত্রীরা আছে এখানে মহাস্নানের জন্য। এখানে সবাই একটা আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি যে এই ত্রিবেণী ঘাটে স্নান করলে মানে বহু জন্মের পাপক্ষয় হয়। সেই অনুযায়ী এখানে প্রত্যেক দিনই বাইরের থেকে লোকজন আসে, দর্শনার্থী বা পুণ্যার্থীরা আসে এখানে মহাস্নানের জন্য। তো আমাদের এইখানে সব রকম ব্যবস্থা আছে যাত্রীর যাতে কোনো রকম অসুবিধা না হয়, হ্যাঁ, যেতে হবে আমরা চেষ্টা করছি। তো এটা কি মহাশ্মশান? হ্যাঁ, পাশেই হচ্ছে মহাশ্মশান। এটা ঐতিহ্যবাহী মহাশ্মশান, ত্রিবেণী মহাশ্মশান যাকে বলছে। এইখানে আরেকটা জিনিস যেটা হলো ত্রিবেণী মহাশ্মশানের ওপরেই যে আমরা মনসামঙ্গল কাব্যে যেটা পাই, যে মনসামঙ্গল কাব্যে আমরা পাই যে বেহুলার পাটা যাকে বলছে, সেই পাটাটা এখানে আছে। আর সপ্তর্ষি গুহা তার পাশেই অবস্থিত আছে। শ্মশানের পাশেই অবস্থিত আছে নেতাদোপানির পাটা, যেটা আমরা মানে মনসামঙ্গল কাব্যে পেয়ে থাকি। ঠিক আছে, এইটা আমরা আমাদের ঐতিহ্যবাহী ঘাট, তো বহু প্রাচীন ঘাট। আমরা সবাইকে বলবো দর্শনার্থী বা পুণ্যার্থীদের যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়, আমরা সর্বতভাবে তার জন্য চেষ্টা করব। গুলো দেখো দাঁড়িয়ে রয়েছে ঠিক ওখানটা, ওটা কিন্তু ছিল ত্রিবেণী ঘাট। ওখান দিয়ে কিন্তু তোমরা এই যে কলা গাছ দেখতে পাবে, কলা গাছ থেকে একদম ওপরে উঠে এলেই কিন্তু তোমরা নেতা ধোপানির যে মন্দিরটা সেটা তোমাদের নিয়ে যাচ্ছি। চলো সেই মন্দিরের ইতিহাসও জানাবো। পাশে কিন্তু রয়েছে
সেই মহাশ্মশান, ত্রিবেণীর যে মহাশ্মশান সেটাও কিন্তু পাশে রয়েছে। এখন যে জায়গায় চলে এসেছি আগে সেই জায়গার ইতিহাসটা তোমাদের একটু জানিয়ে রাখি। তোমরা তো অনেকেই বেহুলা লক্ষীন্দর সিনেমাতে দেখেছো, কোথাও দেখেছো মনসামঙ্গল কাব্য যারা পড়েছো তাদের জন্য। এখানে সেই মনসামঙ্গল কাব্যের যে নেতা ধোপানি, তো সেই নেতা ধোপানির সাথেই তোমাদের একটু আলোপ করে দেবো। কেন যখন লক্ষীন্দরকে সাপে কেটেছিল তখন কিন্তু সেই যুগে প্রচলন ছিল ভেলায় করে সেই মৃতদেহ ভাসিয়ে দেওয়া হবে। সেই মৃতদেহকে কিন্তু যখন ভাসিয়ে দেওয়া হয় লক্ষীন্দরে, সেই সময় কিন্তু তার স্ত্রী বেহুলাও সেই ভেলায় করে কিন্তু তার স্বামীর প্রাণ রক্ষা করতে সেই ভেলায় কিন্তু চেপে বসেন। সেই ভেলা কিন্তু আস্তে আস্তে ভাসতে এই ত্রিবেণী যে ঘাট, সেই ঘাটে এসে কিন্তু থামে। আর সেখানে কিন্তু নেতা ধোপানি বলে একজন, তিনি কিন্তু ভগবানদের কাপড় ধোয়া করতেন, মানে যে কাপড় যে ধোপানি হয় সেই ধুতেন, সেই নেতা ধোপানি। সেই নেতা তখন দেখেন যে বেহুলো এসে, যে নেতা ধোপানি কিন্তু এসে যে নেতা ধোপানির যে বাচ্চা, তিনি যেহেতু খুব জ্বালাতন করছে সেই বাচ্চা, তো সেই বাচ্চাকে সে কাপড় কাচতে দিচ্ছে না বলে তাকে মেরে ফেলে কাপড় কাচা হয়ে যাওয়ার পর আবার সেই জল ছিটিয়ে বাচ্চাকে আবার পুনর্জীবন ফিরে দিচ্ছে। তো সেইটা দেখে বেহুলা তাকে কিন্তু সেই অনুরোধ করেন নেতা ধোপানির কাছে যে তার স্বামীরও প্রাণ ফিরিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু নেতা ধোপানি বলে যে আমি সেটা পারবো না, সেটা করতে গেলে সেখানে মনসা ঠাকুরের আশীর্বাদ লাগবে এবং স্বর্গে যেতে হবে। সেই নেতা ধোপানি যে কাপড় কাচতেন যে শিলাটার উপর আচার মেরে, সেই আচার মারা যে শিলা যে পাটাটা, সেইটাই তোমাদের সাথে আজকে দর্শন করাবো। সাথে যে মনসা ঠাকুর এখানে রয়েছে, যে ঘাটটা রয়েছে নেতা ধোপানি, সমস্তটাই তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি। কিন্তু দেখতে পাচ্ছি সেই মনসা ঠাকুর কিন্তু রয়েছেন মনসামঙ্গল কাব্যের যে মা মনসা, আমাদের কিন্তু গ্রাম বাংলার দেবী মা মনসার কিন্তু একটি দেখতে পাচ্ছ মূর্তি কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছ এটাই কিন্তু সেই মন্দির। এখানে কিন্তু মন্দিরে রাধাকৃষ্ণ, গৌরনীতায়, মা কালীকেও দেখতে পাচ্ছি। আর নেতা ধোপানির যে শিলাটা, যে পাটাটা, যেটা কিন্তু কাপড় কাচতেন সেই পাটার ওপর মেরে দেখতে পাচ্ছ, সেই পাটাটা কিন্তু এখানেও রয়েছে। সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি পুজো করা রয়েছে। সেই অলৌকিক দৃশ্য তোমাদের সাথে কিন্তু এখন শেয়ার করেছি। তোমাদের কিন্তু পাটাটা দেখালাম, আর এরপর ধীরে ধীরে এগিয়ে চলেছি মা মনসা মন্দির, নেতা ধোপানির যে পুকুরের ঘাটটা, সেই ঘাটের সাথে তোমাদের সাথে একটু দেখাই। এটাই হচ্ছে কিন্তু সেই ঘাট দেখতে পাচ্ছ। এই ঘাটেই কিন্তু নেতা ধোপানির যে ঘাট, সেই ঘাটে কিন্তু এখানে নেতা ধোপানি কাচতে, আর ঠিক পাশে কিন্তু এই যে মন্দির রয়েছে দেখো, এই মন্দিরেও কিন্তু মা মনসা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। দেখো